আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা একটা কমপ্লিট গাইডলাইন দেব ওমরা সংক্রান্ত ব্যাপারে। কিভাবে ওমরায় যাবেন, কেমন ভাবে গেলে আপনাদের সুবিধা হবে, খরচ কমবে বা হয়রানি কম হবে, সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তার আগে আমরা বলি যে যখনই একটা ওমরায় যাবেন, ওমরায় যাওয়ার সময় আপনাকে একটা নিয়ত করতে হবে। নিয়ত করার পরে আপনার প্রস্তুতি নিতে হবে। এই ওমরার ক্ষেত্রে স্টেপ রয়েছে 4-5টি। এর প্রথম স্টেপটি হচ্ছে ভিসা। ভিসা করতে হলে একটা খরচ আছে। এই ভিসাটা কোথায় করবেন, কিভাবে করবেন, কত খরচ, বিভিন্ন এজেন্সি বিভিন্ন রকমের কথা বলে। আর এজেন্সি ছাড়া কিন্তু ভিসা হয় না। আপনি যেখানেই ভিসা করতে যান না কেন, যে কোনো না কোনো এজেন্সির মাধ্যমে আপনাকে যেতে হবে। যারা না জানবে আপনাকে ভিসা খরচ হিসাবে তারা বলে দেবে 28,000 টাকা ভিসা খরচ বা 25,000 টাকা ভিসা খরচ। কিন্তু ভিসা খরচটা অ্যাকচুয়ালি কত, এই তথ্যটা কিন্তু এখন পর্যন্ত বের করা যায় না। বিভিন্ন সময় আমি খুব চেষ্টা করেছি বের করার জন্য। সর্বনিম্ন আমি যেটা শুনেছি যে 18,000 টাকা ভিসা খরচ। এইটা বিভিন্ন ধাপে ধাপে ভাগ হয়। যেমন যে এজেন্টে আসছে তার জন্য একটা ভাগ আছে, ট্রাভেল এজেন্সির ভাগ আছে, 2-3টা ভাগ ধরার পরে তখন একটা ভিসা নির্ধারিত হয়। ঠিক আছে, আপনি যদি ভিসা আমরা ধরে নিচ্ছি অন অ্যারাউন্ড 20 থেকে 22,000 টাকা আপনি একটা ভিসার বাবদ খরচ নিলেন। মনে রাখতে হবে এই ভিসা করার ক্ষেত্রে আপনাকে সবসময় অনুমোদিত এজেন্সির সাহায্য নিয়ে ভিসা করতে হবে। আপনি থার্ড পার্টি ফোর্থ পার্টির হাতে পড়লে এই ভিসা নিয়ে আপনার হয়রানিও হতে পারে। ভিসা জাল হবে এমনটা আমি বলতে পারবো না, তবে ভিসা নিয়ে বেগ পেতে হবে। ভিসা সঠিক নাও হতে পারে। এই ভিসা যদি সঠিক না হয়, অনেক সময় আমরা দেখেছি সৌদি আরবে এয়ারপোর্টে জেদ্দায় নামার পরে সেখানে কিন্তু ভিসা সংক্রান্ত অনেক জটিলতা অনেককে ফেস করতে হয়। তাহলে আমরা ধরে নিলাম প্রথম পার্ট হচ্ছে ভিসা। এই ভিসা করবেন কিভাবে? ঢাকার যে কোনো প্রতিষ্ঠিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে ভিসা করবেন। আর যদি তা সম্ভব না হয়, আপনার যদি রিমোট অঞ্চলে থাকেন, আসা সম্ভব না হয়, সেহেতু আপনাদের অঞ্চলে সব ট্রাভেল এজেন্ট আছে, এজেন্টদের মাধ্যমেও আপনি ভিসা করতে পারেন। তবে সেক্ষেত্রে যারা এজেন্ট আছে তারা কমপ্লিট প্যাকেজ করে। কেউ 1,20,000 নেয়, কেউ 1,30,000 নেয়, 40,000 নেয়, বিভিন্ন জন বিভিন্নভাবে নেয়। এই নেওয়ারও কারণ রয়েছে। বিভিন্ন সময় দেখা যায় যে কতগুলো ফিক্সড খরচ, যেমন ফিক্সড খরচ ভিসা একটা ফিক্সড খরচ। এইখানে কত খরচ হবে এটা সুনির্দিষ্ট খরচ, 20 থেকে 22,000 টাকা ভিসার খরচ। এবার আসেন বিমান টিকিট। বিমান টিকিটের ক্ষেত্রে আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে বিমান টিকিটের একটা বিমান কিন্তু ডাইরেক্ট যায়, যেরকম 6 ঘন্টায় ঢাকা থেকে জেদ্দা বা মদিনাতে পৌঁছায় ডাইরেক্ট একটা ফ্লাইট আছে। এই ডাইরেক্ট ফ্লাইটের ভাড়া একরকম। আবার যদি আপনি ট্রানজিট ফ্লাইটের সাহায্য নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে ট্রানজিট ফ্লাইট কিন্তু আরেক রকম। যেমন এই ট্রানজিটটাও কিন্তু সহনীয় পর্যায়ে থাকতে হবে। এই ট্রানজিট বিভিন্ন জায়গায় হয়। আমি যখন প্রথম যাই তখন কিন্তু আমার ট্রানজিট হয়েছিল বাহরাইনে। সেখানে বাহরাইন হয়, শারজাতে হয়, ওমানে হয়, বিভিন্ন জায়গায় এই ট্রানজিট হয়। এই ট্রানজিটটা খেয়াল রাখতে হবে যে মেন ফ্লাই টাইম কিন্তু হচ্ছে 6 ঘন্টা ডাইরেক্ট ফ্লাইটের। সেখানে যদি আপনি 8 ঘন্টা ধরেন আর 2 ঘন্টা 2.5 ঘন্টা পর্যন্ত বা 3 ঘন্টা 3.5 ঘন্টা পর্যন্ত আপনার ট্রানজিট দিলে এটা আপনার গ্রহণযোগ্যতার মধ্যে, সেক্ষেত্রে হয়তো আপনার খরচটা একটু কম হতে পারে। তারপরে কোন বিমানে যাচ্ছেন, যেমন আমি প্রথমবার গিয়েছিলাম বিমানে, ইন্ডিগো বিমানে গেছিলাম। ইন্ডিগো বিমানে সেখানে আমি এখান থেকে ঢাকা থেকে উঠলাম, যে আমি দিল্লিতে নামলাম। দিল্লিতে 2 ঘন্টা ট্রানজিট ছিল। ট্রানজিট শেষ করে আমি মধ্যরাত্রে গিয়ে জেদ্দায় পৌঁছালাম। সেক্ষেত্রে ইন্ডিগো বিমানের সার্ভিস রয়েছে। ইন্ডিগো বিমান কোনো সময় আপনাদেরকে খাদ্য দিবে না, কিন্তু ইন্ডিগো বিমানেও খাদ্য দেওয়ার ব্যবস্থা রয়েছে। এটা আমি পরে জানতে পারছি যে ইন্ডিগো বিমানে 1 গ্লাস পানি পর্যন্ত আপনাকে দিতে চাবে না, কোনো সার্ভিস নেই, কিন্তু সব সার্ভিসই আছে। যখন আপনি টিকিট কাটবেন তখন ওই টিকিটের মধ্যে আপনাকে বলতে হবে যে আপনি কি কি সার্ভিস নেবেন। যদি বলে দেন যে ফুড সার্ভিস নেবেন তাহলে আপনি ফুড সার্ভিস পাবেন, যদি বলেন যে না ফুড নেবেন না তাহলে ফুড পাবেন না। তাহলে বিমানের টিকিট কাটার সময় আপনাকে এই এজেন্সির মাধ্যমে এটা নিশ্চিত হতে হবে তাদের লাগেজ ক্যারিং এর ক্যাপাসিটি কত। কোনো বিমান কত ক্যাপাসিটির লাগেজ নাই। যেমন যাওয়ার সময় যদি আপনি ইন্ডিগোতেও যান সেখানে একটা ফুড লাগতে পারে, কিন্তু আপনি কিন্তু লাগেজ খুব একটা দরকার হয় না, কারণ যাওয়ার সময় মানুষের লাগেজ খুব বড় থাকে না। যাওয়ার সময় আপনি একটা সস্তা বিমানে যেতে পারেন। সেক্ষেত্রে একটা বিমানের আপ ডাউন মিলে এই বিমানের ভাড়াটা হতে পারে আপনার 60 থেকে শুরু করে 70-80 হাজার, 1,05,000 পর্যন্ত বিমানের ভাড়া হয়ে থাকে।
আপনি যদি সৌদি এয়ারলাইন্সে যান তার একরকম ভাড়া হবে, আপনি যদি ইন্ডিগোতে যান তাহলে একরকম ভাড়া হবে, অ্যারাবিয়াতে গেলে একরকম ভাড়া হবে। কিন্তু এইসব বিমানগুলোতে যদি আপনার জানা না থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে সমস্যা হয় হচ্ছে সার্ভিস নিয়ে, কোনো সময় খাদ্য নিয়ে, কোনো সময় লাগেজ নিয়ে হয়রানির শিকার হতে হয় বিমানবন্দরে, যাতে আপনার মেজাজ খারাপ হয়ে যেতে পারে। কাজেই আপনি বিমান টিকিট করার সময় আপনার এজেন্ট সে সরাসরি করেন আর যার মাধ্যমেই করেন না কেন, আমি বলবো বিমান টিকিটটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই বিমান টিকিট কখনোই কোনো অবস্থাতেই ফুটপাত থেকে বিমানের টিকিট নেবেন না। বিমানের টিকিট নিতে হবে ঢাকার প্রতিষ্ঠিত কোনো ট্রাভেল এজেন্সির অফিস থেকে, যারা বিমানের দীর্ঘদিন ধরে টিকিট বিক্রি করছে তাদের কাছে নিতে হবে। যদি না নেন তাহলে এই টিকিট সৌদি আরব থেকে আসার সময় যদি আপনার টিকিটটা অফ হয়ে যায় বা এইটাকে যদি পিএনআর অফ করে দেওয়া হয় তাহলে কিন্তু আপনার ভোগান্তি শেষ হবে না। এইরকম একটা তিক্ত অভিজ্ঞতা কিন্তু আমার আছে। কাজেই আমি বলবো এই বিমান টিকিটটা আপনি সেইভাবে করবেন। আবার যখন আপনি কোনো মোয়াল্লেমের মাধ্যমে যাবেন, প্যাকেজ 1,20,000, 30,000, 40,000, 50,000 টাকা প্যাকেজ যাবেন, সেখানে সব দায় দায়িত্ব তাদের, আপনার কিছু নেই। আপনার সাথে যে মোয়াল্লেম আছে সেই এসব ব্যবস্থা নেবে। কিন্তু আপনি যখন ইন্ডিভিজুয়াল যাবেন তখন এই ইন্ডিভিজুয়াল ভিসাটা আপনি ঢাকায় বসে করাবেন কোনো প্রতিষ্ঠিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে। এখানে অনেক সুপ্রতিষ্ঠিত ট্রাভেল এজেন্সি রয়েছে, যারা যুগ যুগ ধরে হজ এজেন্সি আছে যারা এই কাজগুলো করে থাকে, তারা নির্ভরযোগ্য। তাদের কাছ থেকে আপনি ভিসা করবেন, এই ভিসা করে আপনি চলে যেতে পারবেন, অসুবিধা হবে না। আচ্ছা, এখন কি কি অসুবিধা হতে পারে? যারা ডাইরেক্ট ফ্লাইটে যাচ্ছেন তাদের কথা আলাদা, বিমানের টিকিট কত কাটবেন সেটা আপনি নিজেই দেখতে পারবেন যারা ইন্ডিভিজুয়াল যাবেন। আর যারা প্যাকেজে যাবেন, প্যাকেজের ব্যাপারটা সম্পূর্ণ ওই যে যার মাধ্যমে যাচ্ছেন কোথায় কত সে দিচ্ছে বা না দিচ্ছে সে বিষয়টা কিন্তু পুরোপুরি তার। কিন্তু আপনার যেটা নিজে যদি ব্যক্তিগত উদ্যোগে গিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ভিসা, বিমান টিকিট, ফুড, অ্যাকোমোডেশন, জিয়ারা, এগুলা কেনাকাটা, এই 6টা আইটেম কিন্তু আপনাকে নিজ দায়িত্বে করতে হবে। যেমন আমি এখান থেকে টিকিট নিয়ে আমি চলে গেলাম দিল্লি, দিল্লি থেকে জেদ্দা, জেদ্দাতে গিয়ে ওখানে একটা ট্রাভেল এজেন্সির সাথে মিশে গেলাম। আমার এক মামা আছে যারা এই মোয়াল্লেম সাহেবদের সাথে মিশে গেলাম। তখন আর আমার কোনো দায়িত্ব ছিল না, সম্পূর্ণ দায়িত্ব তাদের। তারপরেও যদি ব্যক্তিগতভাবে আমাদের সাংবাদিক হান্নান ভাই গেলেন, আরো অনেকেই যান যারা ব্যক্তিগত উদ্যোগে যায়, তাদের জন্য আমার এই গাইডলাইনটা কাজে লাগতে পারে। আচ্ছা, এ তো গেল ভিসার খবর। ভিসা করার সময় আপনার কিন্তু একটা বিষয় রয়েছে, ভিসার সাথে কি কি নিচ্ছেন আপনি সেটা কিন্তু থাকবে। যাদের কাছে ভিসা করাচ্ছেন তারাই আপনাকে বলে দেবে যে এর সাথে আপনি ট্রান্সপোর্ট নেবেন কিনা, এর সাথে আপনি ফুড নেবেন কিনা, এটা আপনার ভিসাওয়ালাদেরকে বলে দেবেন। যদি বলে দেন যে হ্যাঁ আপনি এয়ার টিকিট নেবেন, ফুড নেবেন, ট্রান্সপোর্ট নেবেন, তাহলে তারা আপনার কাছে সেভাবে রেট করবে। আর যদি এসব না নিয়ে আপনি ব্যক্তিগত উদ্যোগে কোনো কিছু সম্পূর্ণ ভিসাটা ব্যতীত সবই আপনি নিবে করতে পারেন, তারই সুযোগ রয়েছে। যেমন আপনি যখন জেদ্দায় নামবেন, আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি জেদ্দায় নামার সাথে সাথে আমার কাছে একদল এজেন্ট চলে আসলো। এরা সবসময় পাকিস্তানি লোক বেশি থাকে এখানে। মক্কার ট্রান্সপোর্ট পাকিস্তানিদের দখলে, সব পাকিস্তানি ড্রাইভার, পাকিস্তানি দালাল, পাকিস্তানি সব। এই পাকিস্তানিদের শিকার করে অনেকে হয়রানির শিকার হয়ে থাকেন। এখানে যারা ভিসা করে, এই ভিসাতে যে কোম্পানির মাধ্যমে ভিসা করাচ্ছে, মনে করেন একটা কোম্পানির নামে ভিসা করাচ্ছে, সেই কোম্পানির ভিসাতে যখন গ্রুপ ধরে যায় তখন কিন্তু সেই গ্রুপটা ওইখানে গিয়ে ওই ভিসা কোম্পানির যাদের মাধ্যমে আপনার ভিসাটা হয়েছে তাদের ওখানে নিজস্ব বাস রয়েছে। এয়ারপোর্ট থেকে বাইরে বেরোলেই দেখবেন যে সারি সারি লাক্সারিয়াস বাস সাজানো আছে। আপনার ওরা ভিসা দেখতে চাইবে, ভিসা দেখলে ওরা আপনার বুঝে ফেলবে যে আপনি কোন কোম্পানির ভিসা করেছেন, আপনি গ্রুপ ট্যুরের মধ্যে আছেন। এটা কিন্তু গ্রুপ ছাড়া হয় না, একা একা কিন্তু এই ট্রাভেল এজেন্সির সুযোগটা অনেক সময় পাওয়া যাবে না। আপনাকে ওরা যখন মোয়াল্লেমের সাথে যাবেন গ্রুপে নিয়ে যাবে, 20 জন, 22 জন, 24 জন, 30 জন, একটা বাসের ক্যাপাসিটি 40 জন, 42 জন পর্যন্ত বাসের ক্যাপাসিটি আছে। আপনার বাস আপনাকে নিয়ে চলে যাবে, এই ব্যাপারে কোনো ভুল নেই। আচ্ছা, ওখানে কিন্তু আপনার কোনো ভাড়া নেই। 350 কিলোমিটার প্রায় আপনার জেদ্দা থেকে আপনি মক্কা যাবেন, সেখানে তাদের দায়িত্বে চলে যাবেন ভিসা এজেন্সি। এখন আপনি ভিসা করেছেন কিন্তু আপনি করেন নাই, মানে কোনো ট্রান্সপোর্টের কন্ট্যাক্ট করেন নাই, সেক্ষেত্রে আপনার কি হবে? সেক্ষেত্রে ওখানে পাকিস্তানি একজন এজেন্ট আছে, তার নাম হচ্ছে আলী। আমি আলীকে খুঁজে পেলাম এবং আলীর সাথে কথাবার্তা বললাম। সবাই আলী আলী করে এবং আলী দেখলাম খুব ওয়েল নন লোক। আলীকে সবাই খুঁজে পেল এবং আলীকে নিয়ে আমি আলীকে যখন বললাম তখন আলী অন্য ট্রাভেল এজেন্সির বাসের সাথে আমাকে কন্ট্যাক্ট করে দিল
আমি 20 রিয়াল দিয়ে আমি চলে গেলাম মক্কাতে। এই একটা ব্যবস্থা ওখানে রয়েছে। এখন যদি আপনি এইভাবে না যান, তাহলে ওখানে আরেকটা সিস্টেম রয়েছে। আপনি ওখানে যে শেয়ারে কার 100 রিয়াল নেবে, 100 রিয়াল নিলে 4 জন 5 জন মিলায় ওরা আপনাকে নিয়ে যাবে। আর যদি মনে করেন না তার দরকার নাই, একটা প্রাইভেট কার নিয়ে আপনি চলে যাবেন, সেক্ষেত্রে আপনাকে 300 থেকে 400 রিয়াল 500 রিয়ালও হতে পারে, কারের উপরে নির্ভর করবে। আপনি তাদের সাথে জেদ্দার থেকে নেবে আপনি মক্কায় চলে যেতে পারেন। এখানে কিন্তু একটা ব্যাপার আছে, বাংলাদেশে যেরকম অনেক সময় সমস্যা থাকে ট্রান্সপোর্টের ক্ষেত্রে, ওখানে কিন্তু আপনি ঠক বাটপার বা চিটারির কোনো সুযোগ নেই। যদি কন্ট্যাক্ট হয়ে থাকে তারা আপনাকে ঠিকই নিয়ে যাবে এবং সেই মোতাবেক আপনি পৌঁছে যাবেন। আমি কিন্তু সেখানে কি করলাম, আমি ট্রান্সপোর্ট ব্যক্তিগতভাবে না নিয়ে আলীর মাধ্যমে আমি 20 টাকা করে নিয়ে, আমরা 12 জন ছিলাম, 12 জনের 12 দোকানে 24, 240 আর 5 টাকা করে চাইলে বেশি, এই মিলায় 5 12 60, এই 300 রিয়াল দিয়ে বা 320 রিয়াল দিয়ে আমি কিন্তু মক্কা চলে গেলাম। আচ্ছা, মক্কা যাওয়ার পরে কি হবে? মক্কায় যাওয়ার আগেই